নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভোরের স্বপ্ন, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। রমাদেবী বা পলাশ কেউই এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। রমাদেবীকে রিয়াক্ট করার সময়টুকুও না দিয়ে অরুণিমা তীব্র বেগে ঢুকে পড়ল ঘরে। পলাশের সামনে এসে দাঁড়ালো, গর্জন করে বলতে লাগলো, সেদিন তাহলে আমি নার্সিংহোমে ভুল দেখিনি। এত নোংরা তুমি রাজ, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েও শান্তি হয়নি তোমার, এখন আমাদের পিছু নিতে নিতে এখানে এসে হাজির হয়েছো তুমি। পলাশ অবাক চোখে তাকিয়ে বলল, কে আপনি? আপনাকে তো কখনো দেখিইনি ঠিক, তবে খুব চেনা চেনা লাগছে আপনাকে। মজা করছো? আমাকে নিয়ে তুমি মজা করছো? ছি! ঘৃণার সুরে বলল অরুণিমা। আরে কী আবল তাবল বকছো তুমি অরুণিমা? ও রাজ কেন হতে যাবে? ও পলাশ, আমার ছেলে। আপনি কিছু জানেন না আন্টি, ও পলাশ নয়, রাজ, 1 নম্বরের ফ্রড একটা। মামনি এসব কী বলছে উনি? সত্যিই আমার নাম পলাশ নয়, রাজ? না বাবা, একদমই না, ও পাগল হয়ে গেছে তাই এসব বকছে। তুই আমার পলাশ, রাজ টাজ কিচ্ছু না। আর এই মেয়ে, অরুণিমার দিকে ফিরে বললেন রমাদেবী, তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকতে? চেঁচামেচিতেই তুহিনা দেবী আর অবিনাশবাবুর ঘুম ভেঙে গেছে। ওরাও এসে দাঁড়িয়েছে রমাদেবীর ঘরে, আর পলাশকে দেখে যথারীতি ওরা হকচকিয়ে গেছেন। তুহিনা দেবীকে দেখে অরুণিমা চেঁচিয়ে বলতে লাগলো, দেখুন মা, আপনার গুণধর ছেলের কাণ্ড। আমাদের এই ভাড়া বাড়ির ছাদটুকুও কেড়ে নেবে বলে এখানে এসছে। আর বলতে পারল না অরুণিমা, অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, অরুণিমা দেখল নিজের ঘরে শুয়ে আছে। মাথার কাছে থমথমে মুখে বসে আছেন তুহিনা দেবী। অরুণিমা চোখ খুলেই অবাক চোখে তাকালো তার দিকে। এ বাড়ির পাট আমাদের চুকলো গোমা। রমাদেবী বললেন, 1 মাস পরেই আমরা যেন এখান থেকে উঠে যাই। তবে মা, তুহিনা দেবী বললেন, একটা কথা শুনলে তুমি খুব অবাক হবে। এখানে তোমায় কে পৌঁছে দিল জানো? রাজ। কি? হ্যাঁ বৌমা, রাজ বা পলাশ যাই বলো, ওই তোমায় তুলে এনে বিছানায় শুয়ে দিল। সেদিন ফ্ল্যাটে যে রাজকে আমরা দেখেছিলাম, সেই রাজ আর এই রাজের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। শুধু তাই নয়, এই ছেলে তো আমাদের কাউকে চিনতেই পারল না। বারবার শুধু জিজ্ঞেস করছিল উনি আমায় রাজ বলছিলেন কেন। সত্যিই কি আমার নাম রাজ, পলাশ নয়? এসব শুধুই নাটক মা। আসলে ও এত নোংরা একটা মানুষ যে রমাদেবীকে ভুলিয়ে ভালিয়ে আমাদের এখান থেকেও তাড়াতে চাইছে। আমিও সে কথাই বলছিলাম তোমার বাবাকে, নিশ্চয়ই ওর কোনো বদ উদ্দেশ্য আছে। হ্যাঁ মা, হতে পারে। রমাদেবীর সাথে মা ছেলের সম্পর্কে গড়ে এই বাড়িটাও নিজের বাগে আনতে চাইছে। সেটাই অরুণিমা, রমাদেবী তো আর জানেন না যে কার পাল্লায় পড়েছিল উনি। 2 দিন পরে ওনাকেও বাড়ির ছাদ হারাতে হবে। যাক মা, এসব কথা এখন থাক। আমি বরং কাল সকালে যাব নতুন ভাড়া বাড়ির খোঁজে। এখন বাদ দিন এসব কথা। সে কি মা, তুমি যাবে বাড়ির খোঁজে এই অবস্থায়? তার চেয়ে বরং তোমার বাবাকে। না মা, আপনি ব্যস্ত হবেন না। বাবার বয়স হচ্ছে, ওনাকে বেরোতে হবে না, আমি সামলে নেব সবটা। নভেম্বরের সকালে বেরিয়ে বেশ ভালোই লাগছিল ওর। আকাশের কোণে উঁকি মারছিল কালো মেঘ। প্রেগনেন্সির খবরটা আসার পর থেকেই তুহিনা দেবী তার সেভাবে ওকে রাস্তায় বেরোতে দেন না। আজ বেরিয়ে ফুরফুরে হাওয়ায় বড্ড শান্তি পাচ্ছিল তার শরীর মন। মনে পড়ে যাচ্ছিল সেই কলেজের দিনগুলোর কথা। ক্লাস বাঙ্ক করে রাজের সাথে সিনেমা দেখতে যাওয়া, ফুচকা খাওয়া, তারপর নদীর ধারে বসে একান্তে সময় কাটানো। আজ সেসব কেবলই অতীত। কিন্তু অদ্ভুতভাবে সেদিন ফ্ল্যাটের সৃজনের পাশে দাঁড়িয়ে থাকা রাজের চোখে যে ক্রূর দৃষ্টি দেখেছিল, কাল পলাশের চোখে তো সেরকম দৃষ্টি দেখেনি, বরং এক মায়াময় দৃষ্টিতে এসে দেখছিল। বরং কিন্তু ও আর তুহিনা দেবী যেমনটা ভাবছে, সত্যি যদি তেমনটাই হতো, তাহলে তো মানুষের চোখ কি মিথ্যে বলে? 7-5 ভাবতে ভাবতে অরুণিমা যে কখন তার বহুদিনের চেনা রাস্তায় পা বাড়িয়েছে হুঁশ নেই তার। হঠাৎ হলুদ বাড়ির সামনে এসে সম্বিত ফেরে অরুণিমা। এই রাস্তায় কখন চলে এলো? হলুদ বাড়িটা হলো অরুর শ্বশুর বাড়ি, যে বাড়ি ছেড়ে বাক্সপাটরা গুছিয়ে চলে আসতে হয়েছে তাকে। হঠাৎই আকাশ কেমন কালো হয়ে এলো আর ঝড় উঠল। এলোমেলো হাওয়ায় চুল চোখ মুখে এসে পড়তে লাগলো অরুণিমার। নির্লজ্জ প্রেমিকের মতো অরুর আঁচল টেনে খুলে নিল অপ্রতিরোধ্য বাসার। শশব্যস্ত অরুণিমা আঁচল সরিয়ে নিয়ে চারদিক তাকিয়ে দেখল।
না, কেউ নেই আশেপাশে যে তাকে এই অবস্থায় দেখে ফেলেছে। নিশ্চিন্ত হয়ে অরু ফিরতে যাবে, হঠাৎ বাড়ির ছাদে একটা চেনা কলা পেল সে। চমকে তাকিয়ে দেখে ছাদে ভীষণভাবে ব্যস্ত হয়ে ছুটে বেড়াচ্ছে তুহিনা দেবী। আর ছাদে সবে মাত্র মেলা কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছে আর চেঁচিয়ে বলছেন, সৃজনী, ওদিকে কাপড়গুলো একটু তুলে নাও মা। অরুণিমা ঘুরে দেখে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপালা পরিহিতে সৃজনী হাতে হাতে সাহায্য করছে তুহিনা দেবীকে। পরনে লাল পাড় শাড়ি, দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিবাহিত সে। হঠাৎ বাড়ির গেটের সামনে এক বৃদ্ধকে এগিয়ে আসতে দেখে। অরুণিমা দেখে বৃদ্ধ আর কেউ নয়, অবিনাশবাবু। আর সহ্য করতে পারল না অরুণিমা। কোনো রকমে গোপনে সে গলি ছেড়ে বেরিয়ে এলো অরুণিমা। মনে মনে প্রশ্ন বলল, মা বাবা আপনারও? আমি জানতাম একদিন এরকমটাই হবে, আপনারা ঠিক ছেলে আর ছেলের নতুন বউয়ের কাছেই ফিরে যাবেন। কিন্তু এত লুকোচুরির কী ছিল? আপনারা তো আমাকে সবটাই খুলে ফেলতে পারতেন, আমি কি আটকাতাম? অরুণিমার আর ইচ্ছে করছিল না ফিরে যেতে। কাদের কাছেই বা ফিরবেও, যাদের জন্য ও এত কিছু করেছে। মা বাবা থাকতেও বাপের বাড়ি না ফিরে গিয়ে সে থেকে গেছে দুই অসহায় বৃদ্ধ বৃদ্ধার কাছে। তারাই আজ এভাবে তার সাথে প্রতারণা করল। অন্তঃসত্ত্বা পুত্রবধূ যেই বাড়ি থেকে একটু বেরিয়েছে, অমনি কিনা বেলা বেড়েছে বেশ। বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। বৃষ্টির হাত থেকে বাঁচবে বলেই তাড়াতাড়ি হেঁটে গিয়ে বড় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শপিং মলটাই ঢুকে পড়েছে সে। আপন মনে ঘুরতে ঘুরতে বেশ খিদেই পেল তার। এই সময়টাও খিদে বেশি পায়। ফুড কোর্টে গিয়ে প্রাণ ভরে নিজের পছন্দের খাবার খেয়ে পেট ভরালো সে। তারপর কিছুক্ষণ বসলো। ভর পেটে এখন বেশি হাঁটাটাও একটু কষ্টের। ফোনটা ওদিকে বেজে বেজে কেটে গেল। তুহিনা দেবীও ফোন করছেন। প্রায় মিনিট 15 মতো ফুড কোর্টে বসে থাকার পর অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়ল অরুণিমা। আজ তাকে তুহিনা দেবী আর অবিনাশবাবুর মুখোমুখি হতেই হবে, জবাব চাইতে হবে। শুধু শুধু এতটা লুকোচুরির কি খুব দরকার ছিল মা বাবা? ছেলের প্রতি একটা টান তো থাকবে আপনাদের, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা তো আমার সরাসরি বললেই হতো। এভাবে চোরের মতো কেন গেলেন ছেলের বাড়ি? বৌমা, এইসব কী বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আজ তুমি বাড়ি থেকে বেরোনোর পর আমরা কোথাও যাইনি তো। তোমার চিন্তায় বরং পাগল হয়ে যাচ্ছিলাম। যদি সেটাই হবে মা, তাহলে আমি আপনাদের ছেলের বাড়িতে কিভাবে দেখলাম আপনাদের? দেখুন অরুণিমা ম্যাম, পলাশ এগিয়ে এলো। ওরা কিন্তু সত্যিই কোথায় বেরোননি আজ। বেরোলে আমি তো দেখতে পেতাম, মাও জানতো। এই তোমার লজ্জা করে না? বাড়িতে নতুন বউ রেখে এসে পুরনো বউয়ের সাথে আপনি একে করছো। কী চাও তুমি, আমি মরে যাই বলো? পলাশের জামার কলার চেপে ধরে অরুণিমা রাগে কাঁপতে থাকে ও দ্রুত শ্বাস প্রশ্বাস চলতে থাকে। আপনি এই অবস্থায় এতটা উত্তেজিত হবেন না প্লিজ। পলাশ শান্ত করার চেষ্টা করো অরুণিমাকে। থাক রাজ, আর ন্যাকামি করো না। এসব বরং নতুন বউয়ের কাছে গিয়ে করো, আমার কাছে না। চোখে চোখ রেখে বলে অরুণিমা। পলাশ বলে, না ন্যাকামি না, আমি সত্যি বলছি, আমি আপনাকে চিনি না। তবু কেন জানি না একটা টান অনুভব করে আপনার প্রতি, আঙ্কেল আন্টির প্রতি। আপনাদের কারোর শরীর খারাপ হলে কেন জানি না একটু উদ্বিগ্নতা কাজ করে ভেতরে। আপনার চোখ দুটো বড্ড চেনা। কথা শেষ করতে পারে না পলাশ। অরুণিমা সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে পলাশের বুকে। তুহিনা দেবী অবিনাশের দিকে তাকিয়ে বলে, বুঝতে পারছো? পারছি, এটাও বুঝতে পারছি যে এখন আমাদের থানায় যেতে হবে। অবিনাশবাবু উত্তর দিলেন, থানায় কেন আঙ্কেল? এনি প্রবলেম? সবটা পরে বলবো, আপাতত তুমি বৌমার কাছে থাকো। এখন ওর সবচেয়ে বেশি দরকার তোমাকে। মানে কিছুই নয় বাবা, এই ডায়েরিটা রাজের, এটা তোমার কাছে রাখো। তুহিনা দেবী সুটকেস থেকে একটা ডায়েরি বের করে পলাশের হাতে দিলেন। ভাগ্যিস বাড়ি থেকে চলে আসার আগে এটা সাথে করে এনেছিলাম। কিন্তু আন্টি, অন্যের ডায়েরি আমার হাতে কেন? কথা শেষ হওয়ার আগে তুহিনা দেবী আর অবিনাশবাবু বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। জলের ঝাপটা জ্ঞান ফিরল অরুণিমার। ও তাকিয়ে দেখে রমাদেবী বসে আছেন পাশে। আন্টি আপনি? হ্যাঁ অরুণিমা, এখন রাজের থাকার কথা ছিল এখানে, কিন্তু তুমি তো ওকে দেখলেই রিয়েক্ট করছো, তাই ও নিজে এখানে না থেকে আমায় ডেকে বসতে বললো তোমার কাছে। অরুণিমা কি বলবে ভেবে পায় না। হঠাৎই ঘরের বাইরে থাকা ল্যান্ডফোনটা বেজে ওঠে। রমাদেবী গিয়ে ফোনটা ধরেন। একটু পরেই ফোনটা রেখে ঘরে আসেন তিনি। গম্ভীর গলায় বলে, অরুণিমা, জানি তোমার শরীর ভালো নেই, তবুও একবার তোমায় যেতে হবে।
কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। এখন চলো আমার সাথে। রমা দেবী আর অরুণিমা চলল আগে আগে, আর ওদের পিছনে চলল পলাশ। বেশ কিছুটা হাঁটার পর অরুণিমা এসে দাঁড়ালো হলুদ বাড়িটার সামনে। তুহিনা দেবী আর অবিনাশবাবু আগে থেকে উপস্থিত ছিলেন সেখানে। অরুণিমাকে দেখে বলেন, এসো বৌমা এসো, রাজ তুইও আয়। একটু পরের যে ঘটনাটা ঘটলো সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না অরুণিমা। ও নিজের চোখেই বিশ্বাস করতে পারল না। বাড়ির ভেতর থেকে পুলিশ বেরিয়ে এলো, সাথে বেরিয়ে এলো তুহিনা দেবী, অবিনাশবাবু, রাজ আর সৃজনী। আর এদিকে তুহিনা দেবী, অবিনাশবাবু আর পলাশ অরুণিমার পাশেই দাঁড়িয়েছে। এসবের মানে কি? ওরা কারা? আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি ম্যাডাম। পুলিশ অফিসার এগিয়ে এলেন। আসলে তুহিনা দেবী, অবিনাশবাবু বা রাজ কখনোই আপনাকে ওদের ব্যাপারটা জানাননি। এখন সময় এসেছে আপনাকে সবটা জানানো। হ্যাঁ, এক্ষুনি সবটা জানতে চাই। অরুণিমা দেবী, আপনি আজ সকালে এই বাড়িতে যাদের দেখেছেন তারা হুবহু অবিনাশবাবু, তুহিনা দেবীর মতোই দেখতে, কিন্তু তারা নন, তাদের যমজ ভাই বোন। মানে? হ্যাঁ অরুণিমা। তুহিনা দেবী এগিয়ে এসে বলেন, আমরা দুই যমজ বোন ছিলাম, আমি তুহিনা, আর আজ যাকে এবারের ছাদে তুমি দেখেছো সে রবিনা। আর যাকে তোমার শ্বশুরমশাই ভেবেছো তিনি আসলে আমার দেওর, তোমার শ্বশুরমশাইয়ের যমজ ভাই অভিনব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।